আসসালামু আলাইকুম। ভিডিওটি তৈরি করছি যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আছেন তাদের জন্য। প্রবাসীদের যেই সংকট, যেই যাপিত জীবনের যে সংকট, সেটি আমার খুব কাছ থেকে দেখা। হাসিনা তো এমনি যারা দেশে ছিল তাদেরও ভোটাধিকার দেয়নি, আর যারা বিদেশে ছিল তাদের তো প্রশ্নই আসে না। প্রবাদ আছে, ল্যাম্পপোস্টের ঠিক নিচেই সবচেয়ে বেশি অন্ধকার থাকে। বাংলাদেশের রাজপথ যখন লাখ লাখ শ্রমিকের চোখের জলে ভেজে, বিমানবন্দরের মেঝেতে যখন পড়ে থাকে হাজার হাজার গৃহহীন, ঋণে জর্জরিত প্রবাসীর শেষ আশা, তখন আমরা ভাবি বুঝি দুর্নীতির দিন শেষ, সিন্ডিকেটের দেওয়াল চিরতরে গুঁড়িয়ে গেছে। কিন্তু না, পর্দার আড়াল থেকে ঠিক তখনই নেমে আসে এক ভয়ঙ্কর সত্য, যে সত্য এর আগেও উন্মোচিত করেছিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সে সময় তিনি প্রথম এই সিন্ডিকেটের নাম প্রকাশ্যে এনেছিলেন। তবে আজ সেই সত্যের পর্দায় নতুন করে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সাহসী মুখ হাসনাত আবদুল্লাহ। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার দেওয়া একটি বিস্ফোরক বার্তা পুরো রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। তার সেই লেখার প্রতিটি লাইনে থমকে যাচ্ছে রেমিটেন্স যোদ্ধাদের হৃদয়, কেঁপে উঠছে সাধারণ মানুষের বুক। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব সেই সিন্ডিকেটের পেছনের সব বিষাক্ত পাতা, উন্মোচন করব নেপথ্যের কুশীলবদের আসল চেহারা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজ ফাঁস হতে যাচ্ছে এমন কিছু তথ্য যা আপনার চোখ কপালে তুলে দেবে। গল্পটা আজকের নয়। মালয়েশিয়ার শ্রমবাজার মানেই হাজার হাজার কোটি টাকার লোভনীয় খেলা, আর এই খেলার অন্যতম মূল হোতা হিসেবে দীর্ঘদিন ধরে দুটি নাম ঘুরে ফিরে এসেছে। একজন মালয়েশিয়ান নাগরিক আমিন নূর এবং তার বাংলাদেশি অংশীদার রুহুল আমিন স্বপন। আপনার কি 2021 সালের সেই কুখ্যাত সিন্ডিকেটের কথা মনে আছে? সে সময় কর্মী প্রতি মালয়েশিয়া যাওয়ার খরচ সরকার নির্দিষ্ট করে দিলেও এই আমিন নূর ও স্বপন সিন্ডিকেটের দৌড়াতে সাধারণ একজন শ্রমিককে গুনতে হয়েছিল 5.5 লাখ টাকা পর্যন্ত। অবৈধ বাণিজ্য এবং আন্তর্জাতিক মানব পাচারের অভিযোগে এই আমিন নূর একাধিকবার মালয়েশিয়ায় গ্রেফতারও হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, ক্ষমতার পালাবদল হলেও এই আন্তর্জাতিক মাফিয়াদের শেকড় এত গভীরে কেন? হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে বোমা ফাটিয়ে লিখেছেন, মালয়েশিয়ার মানব পাচার ও শ্রম বাজারের সেই আলোচিত ভয়ঙ্কর খলনায়ক আমিন নূরের সাথে এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর সবচেয়ে বড় এবং রহস্যজনক ব্যাপার হলো, এই খবরের সত্যতা প্রকাশ পাওয়ার পর বাংলাদেশের অনেক প্রভাবশালী গণমাধ্যম রহস্যজনকভাবে সেই নিউজ বা রিপোর্টগুলো তাদের ওয়েবসাইট থেকে ডিলিট বা মুছে দিয়েছে। কিন্তু বিশ্বখ্যাত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ তাদের পাতায় ঠিকই সেই রিপোর্টের নথি ও তথ্য এখনও ধরে রেখেছে। প্রশ্ন উঠেছে, কেন এই গোপন বৈঠক? কার স্বার্থে আবার সেই পুরনো সিন্ডিকেটের পকেট ভারী করার পথ সুগম করা হচ্ছে? তবে কি আবারও মালয়েশিয়ার শ্রম বাজারে এক একটি নিরীহ শ্রমিকের রক্ত জল করা উপার্জনের ওপর বসতে যাচ্ছে 8 থেকে 10 লাখ টাকার ঋণের পাহাড়? অতীতে আমরা দেখেছি পতিত আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রীরা সরাসরি নিজেদের রিক্রুটিং এজেন্সির নাম তালিকায় ঢুকিয়ে দিতেন। দুর্নীতি হতো একদম প্রকাশ্যে, উলঙ্গভাবে, যার কারণে গোটা দেশে ঝড় উঠেছিল, তদন্ত হয়েছিল এবং শেষ পর্যন্ত অনেকের ঠাঁই হয়েছিল কারাগারে। কিন্তু এবার কি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আবারও নিখুঁত ও চতুর এক খেলা শুরু হয়েছে? অভিযোগ উঠেছে, এবার হয়তো কোনো মন্ত্রী বা শীর্ষ নেতার নাম সরাসরি তালিকায় বসানো হয়নি, তার বদলে সামনে রাখা হয়েছে দামি ও প্রক্সি প্রতিষ্ঠানকে। হাসনাতের দেওয়া তদন্তের ডাটাবেজ ও তথ্য বলছে, চাঞ্চল্যকর সব নাম। যুবদলের এক সহসভাপতির স্ত্রীর মালিকাধীন রিক্রুটিং এজেন্সিও সুযোগ পেয়েছে এই তালিকায়। প্রধানমন্ত্রী বা নীতি নির্ধারকদের আশপাশের লোকজনের আত্মীয় হিসেবে পরিচিত রায়হান কবিরের প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে বিশেষ সুবিধা। এমনকি বাদ যায়নি নাম সর্বস্ব ভুঁইফোড় প্রতিষ্ঠান কিংবা প্রয়াত এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার স্ত্রীর নামে থাকা প্রতিষ্ঠানও। অর্থাৎ রাজনৈতিক মেরুকরণ যাই হোক না কেন, লুটে পুটে খাওয়ার টেবিলে আওয়ামী লীগ, যুবদল কিংবা প্রভাবশালী মহলের আত্মীয় স্বজনের হাত ঠিকই এক বিন্দুতে মিলে গেছে। নাম বদলেছে, ব্র্যান্ডিং বদলেছে, কিন্তু শোষণের কুৎসিত মুখগুলো রয়ে গেছে একেবারেই এক। ঘটনা কি শুধু স্বজন প্রীতির মধ্যে সীমাবদ্ধ? এর চেয়েও শতগুণ ভয়ঙ্কর তথ্য লুকিয়ে আছে আরও গভীরে। 2025 সালের 19 মে
ঢাকার রিপোর্টার্স ইউনিটে এক চাপা উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছিল। সেদিন সিন্ডিকেট বিরোধী আন্দোলনকারী সাধারণ ব্যবসায়ীরা যখন এক সংবাদ সম্মেলন করতে যান, তখন তাদের ওপর চড়াও হয় একদল অস্ত্রধারী সন্ত্রাসী। অভিযোগ রয়েছে, সেই নৃশংস হামলায় সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন ছাত্র দলের কিছু সাবেক নেতা। আজকের বাস্তবতায় দেখা যাচ্ছে, সেই হামলায় অভিযুক্ত ব্যক্তিদের সাথে সংশ্লিষ্ট 3টি সংস্থাকেই মালয়েশিয়ায় লোক পাঠানোর কাজ পাইয়ে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর নাম ম্যানগ্রোভ, চাঁদপুর এবং স্মার্ট। একটু ভেবে দেখুন, বাংলাদেশে বৈধ রিক্রুটিং এজেন্সির সংখ্যা 2100টিরও বেশি। এই খাতের সুপরিচিত, প্রতিষ্ঠিত এবং স্বনামধন্য অন্তত 50 থেকে 60টি এজেন্সির নাম যে কোনো ব্যবসায়ী চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। অথচ তাদের সবাইকে একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে বেছে নেওয়া হলো এমন সব অখ্যাত, অদক্ষ ও বিতর্কিত প্রতিষ্ঠানকে, যাদের নাম এই খাতের সাধারণ ব্যবসায়ীরাও কখনো শোনেননি। কি ছিল এদের যোগ্যতা, অভিজ্ঞতা, নাকি কেবল রাজনৈতিক আশীর্বাদ এবং মাফিয়াদের প্রক্সি হিসেবে ব্যবহার হওয়ার ক্ষমতা? বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি তথা বাইরার সাধারণ সদস্যরা এক জরুরি সংবাদ সম্মেলনে মারাত্মক এক তথ্য ফাঁস করেছেন। তারা হিসাব করে দেখিয়েছেন, আগেরবার একটি রিক্রুটিং এজেন্সিকে সিন্ডিকেটে ঢোকাতে যে ঘুষ বা প্রবেশ মূল্য দিতে হতো প্রায় 5 কোটি টাকা, এবার সেই দরদাম লাফিয়ে দাঁড়িয়েছে 17.5 কোটি টাকায়। ভাবতে পারেন, একটি এজেন্সিকে সিন্ডিকেটে ঢুকতে যদি 17 কোটি টাকার বেশি দিতে হয়, তবে সেই টাকা কি কোনো নেতার পকেট থেকে উঠবে? কোনো আমলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কি সেই টাকা শোধ করা হবে? না, এই 17 কোটি টাকার পাহাড় সমান বোঝা শেষ পর্যন্ত গিয়ে চাপবে আমাদের গ্রামের সেই হতদরিদ্র কিশোরটির কাঁধে, যে নিজের পৈতৃক ভিটে মাটি বন্ধক রেখে মায়ের হাতের শেষ বালাটি বিক্রি করে প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখছে। যেখানে একজন শ্রমিক মালয়েশিয়ায় গিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে মাসে 30 থেকে 40 হাজার টাকা আয় করতেই হিমশিম খান, সেখানে 10 লাখ টাকার ঋণ শোধ করতে তার জীবন থেকে চলে যাবে 3 থেকে 4 বছর। এটি সরাসরি আধুনিক দাস প্রথার এক ডিজিটাল সংস্করণ ছাড়া আর কিছুই নয়। কেন দেশের 2100 এজেন্সির জন্য উন্মুক্ত বাজার রাখা হলো না? কেন আবার সেই সীমিত সংখ্যক এজেন্সির কাছে গোটা জাতিকে জিম্মি করা হলো? আমরা ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার কিংবা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের একটি নতুন ভোর উপহার দেবে, যেখানে কোনো মাফিয়া থাকবে না, কোনো সিন্ডিকেট থাকবে না, কোনো দালাল চক্র প্রবাসীদের রক্ত চুষে খেতে পারবে না। কিন্তু আজ হাসনাত আবদুল্লাহের সেই ফেসবুক পোস্ট আমাদের এক নির্মম আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আজ বলতে দ্বিধা নেই, রাষ্ট্র তার মেরুদণ্ড সোজা রাখতে পারেনি। প্রবাসী শ্রমিকদের এই নোংরা থাবা থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে বর্তমান প্রশাসন। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, এই খাতের দায়িত্বে থাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর আসনে থাকা নুরুল হক নূর কী করছেন? একসময়ের রাজপথ কাঁপানো ছাত্রনেতা আজ মন্ত্রণালয়ে বসার পর তার জীবনযাত্রায় এসেছে বিশাল পরিবর্তন। হেলিকপ্টারে চলাফেরা থেকে শুরু করে বিলাসবহুল জীবনযাপনের গুঞ্জন আজ চারদিকে, অথচ তার মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রবাসীরা আজও সিন্ডিকেটের জাতাকলে পিষ্ট হয়ে বন্দি জীবন কাটাচ্ছেন। প্রশ্ন উঠছে, তবে কি এবার গদি নড়বড়ে হয়ে গেছে নুরুল হক নূরের? কেন বারবার সাধারণ প্রবাসীদের বলির পাঁঠা বানিয়ে একটি সিন্ডিকেটকে কোটি কোটি টাকা কামানোর সুযোগ করে দেওয়া হচ্ছে? সুপ্রিয় দর্শক, পুরো বিষয়টি আপনি কিভাবে দেখছেন? হাসনাত আবদুল্লাহের এই বিস্ফোরক তথ্য কি তবে দেশের ভবিষ্যৎ রাজনীতির নতুন মোড় ঘুরিয়ে দেবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।